ইন্ডিয়ান মিডিয়া তো আসলে আমাকে ঠকাচ্ছে। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে আমরা সবাই অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। বিগত বেশ কিছুদিন ধরে আমি প্রতিবাদ করে যাচ্ছি যে ভারতের গণমাধ্যমগুলো যেভাবে বাংলাদেশের ব্যাপারে গুজব ছড়াচ্ছে সেই বিষয়ে। তো তখন অনেকেই কিন্তু আমাকে নানানভাবে, কখনো কেউ কেউ বাজে ভাষায় কথা বলেন, বকা দেন, আবার কখনো কেউ বলেন যে মিথ্যে কথা বলছি আমি, কিংবা আমরা যারা বাংলাদেশ নিয়ে কথা বলছি, ইত্যাদি ইত্যাদি। তো আসলে তথ্য প্রমাণের ভিত্তিতে সবসময় আমি প্রতিটি ভিডিওতে কথা বলে থাকি। তো তারই আলোকে আমি একটু সার্চ করছিলাম যে আসলে এদের শেষটা কোথায়। হ্যাঁ, এদের যে গুজব ছড়ানোর লেভেল, এটার তো একটা শেষ আছে। তো আলহামদুলিল্লাহ, খুঁজতে খুঁজতে গিয়ে আমি খুবই চমৎকার একটি বিষয় পেয়েছি। ভারতের গণমাধ্যমের যে অপপ্রচার, পৃথিবীব্যাপী সবাই জানে যে ভারতের গণমাধ্যমগুলো অধিকাংশই মিথ্যা গুজব ছড়াচ্ছে। তো এখন এটা মনে হতে পারে আমি বাংলাদেশের মানুষ হয়ে আরেকটি দেশের বিষয়ে এভাবে কথা বলছি, এটা হয়তো আমার নিজের দেশের কথা, তো আমি নিজে বলবোই। কিন্তু ঘটনাটি যদি এরকমটা হয় যে ভারতের গণমাধ্যম থেকে সেখানকার সাংবাদিকরা তুলে ধরতেছে যে ভারতের কিছু কিছু গণমাধ্যম কিভাবে মিথ্যা গুজব ছড়াচ্ছে, কি অপপ্রচার চালাচ্ছে সেই বিষয়গুলো, তাহলে কেমন হয় বলুন তো? এই বিষয়টি যদি আজকে তুলে ধরি তাহলে নিশ্চয়ই আপনাদের এই যে ভারত প্রেমী কিংবা হাসিনার দোসর যারা রয়েছেন তাদের নিশ্চয়ই আর কোনো কিছু বলার থাকবে না আশা করছি। তো আজকে আমি নিজে কথা কম বলবো, কারণ আমি আজকে প্রেজেন্ট করতে যাচ্ছি যে ভারতের দুজন সাংবাদিক তারা এই বিষয়টিকে কিভাবে তুলে ধরেছেন। এটি আমার মুখের কথা নয়, তারা তথ্য প্রমাণের ভিত্তিতে এই বিষয়টি তুলে ধরেছেন, যেটি আমার জন্য অনেক বেশি সহজ হয়ে গিয়েছে যে ভারতের কিছু কিছু গণমাধ্যমের অপপ্রচারের সীমা অতিক্রম করে ফেলেছে, সেটা একটু জানবো। তো চলুন একটা ভিডিও দেখা যাক। 49টি ভারতীয় মিডিয়া আউটলেট গত 6-7 মাসে 13টি অপতথ্য টানা লাগাতার প্রচার করে গিয়েছে। চঞ্চল চৌধুরীর ঘটনাটা কিন্তু একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলির ওপর থেকে ইমিডিয়েটলি সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইউনূস সরকার। এই তথ্যের কোনো ভিত্তি নেই। বাংলাদেশের মিডিয়া সিস্টেম নিয়ে প্রশ্ন করা, বাংলাদেশের সমাজ নিয়ে প্রশ্ন করা, বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করার আগে আমাদের একটু নিজের দিকে আঙুল তুলে দেখা জরুরি। আমাদের এতগুলি মিডিয়া সিস্টেম আমাদের দেশে সক্রিয়, আমাদের রাজ্যের কথা যদি বলি, কারো কোনো স্বতন্ত্র ফ্যাক্ট চেকিং ইউনিটি নেই যে শুধু ফ্যাক্ট চেক নিয়ে কাজ করছে, একটা ক্যাটাগরি রয়েছে ফ্যাক্ট চেক, তেমনটা নেই। অথচ তুমি দেখো বাংলাদেশে এই পরিস্থিতিতে অত্যন্ত সীমিত ক্ষমতার মধ্যে ফ্যাক্ট চেকিং এর কাজ কিন্তু হচ্ছে, এবং যারা ফ্যাক্ট চেক করছে তারা বড় প্রতিষ্ঠানকে তাদের সেই তথ্যটা দিয়ে দিচ্ছে। যেমন আমি রিউমার স্ক্যানারের কথা বলবো। রিউমার স্ক্যানার তুলে ধরেছে যে 5ই আগস্ট থেকে আজ পর্যন্ত বাংলাদেশ নিয়ে কি কি ভুল খবর হয়েছে। তারা দেখাচ্ছে যে 13টি ঘটনা যা ঘটেনি তাই সম্প্রচার করা হয়েছে, অর্থাৎ 13টি গুজব সম্প্রচার করা হয়েছে। আচ্ছা, এখানে হাত পুড়েছে কাদের? কটা সংস্থা এতে জড়িয়ে রয়েছে? 49টি সংস্থা। আমাদের কপাল ভালো, আমাদের সংস্থার নাম তাতে নেই, আমরা বোধহয় পাস করেছি। কিন্তু 49টি সংস্থা, ভারতীয় মিডিয়া সংস্থা, 49টি ভারতীয় মিডিয়া আউটলেট গত 6-7 মাসে 13টি অপতথ্য টানা লাগাতার প্রচার করে গিয়েছে। সম্প্রতি বাংলাদেশে প্রকাশিত একটি প্রতিবেদনে দেখানো হচ্ছে যে 12ই আগস্ট থেকে 5ই ডিসেম্বর মোট 13টি ভুল খবর বা গুজব ভারতীয় মিডিয়া, ভারতের প্রাতিষ্ঠানিক মিডিয়া ছড়িয়েছে। এর মধ্যে 5টি গুজব ছড়ানো হয়েছে রিপাবলিকের তরফ থেকে, রিপাবলিক বাংলার তরফ থেকে। এর সঙ্গে এরা যে দাবিগুলো করছে, যে সংস্থাগুলির নাম নিচ্ছে, যেমন রয়েছে হিন্দুস্তান টাইমস। আশ্চর্যের বিষয়, আমরা কিন্তু শুধু ওই হকার সাংবাদিক ময়ূক রঞ্জনকে চিনি না, যে আর বাংলা অর্থাৎ রিপাবলিক বাংলা এই গণমাধ্যমটি এই অপপ্রচার চালাচ্ছে। কিন্তু আজকে কিন্তু আমি অবাক হলাম যে না, 49টি সংস্থা এই ধরনের অপপ্রচার চালাচ্ছে। হয়তো অন্যগুলো আমার চোখে ওভাবে পড়েনি বা আমি খোঁজও নিইনি, কিন্তু আজকে তাদেরই তথ্য থেকে উঠে এসেছে যে 49টি সংস্থা এভাবে গুজব ছড়াচ্ছে বাংলাদেশের বিষয়গুলো নিয়ে। ভাবা যায়, জাস্ট অবিশ্বাস্য। এবং এতটা জঘন্য একটি কাজ একটি দেশের গণমাধ্যম করতে পারে, একটি দুটি হলে ইটস ওকে, বাট সেখানে 49টি সংস্থা যদি একই কাজ করে যায়, তাহলে সেটা আপনি কিভাবে নেবেন? দায় কি এড়াতে পারবে ওই দেশটি কোনোভাবে, যেখানে 49টি সংস্থা এতগুলো মিথ্যা গুজব ছড়াচ্ছে? জাস্ট অকল্পনীয়। আচ্ছা চলুন পরেরটা শুনি।
রয়েছে জি নিউজ, রয়েছে লাইভ মিন্ট, এরা অন্তত 3টি করে ভুল খবর এরা ছড়িয়েছে। এছাড়াও ইন্ডিয়া টুডে, এবিপি আনন্দ, আজ তাক অন্তত 2টি করে ভুল খবর ছড়িয়েছে। সব মিলে যে গণমাধ্যমগুলির কথা বলছিলাম সেই তালিকায় কাদের নাম আছে? আমাদের সংবাদ সংস্থা এএনআই এর নাম আছে, এনডিটিভি, ইকোনমিক টাইমস, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, ফার্স্ট পোস্ট, ফ্রি প্রেস জার্নাল, মিরর নাও, ইন্ডিয়া.com, দ্য টাইমস অফ ইন্ডিয়া, আরটি নিউজ, সংবাদ প্রতিদিন, জি24, দ্য প্রিন্ট, দ্য স্টেটসম্যান, নিউজ 18, ফিনান্সিয়াল এক্সপ্রেস, এই মুহূর্ত, মাতৃভূমি, নিউজ 9, ক্যালকাটা নিউজ, হেডলাইট, ত্রিপুরা, টাইমস নাও, দ্য ওয়াল, নিউজ 24, পূবের কলম। আমি আর বলতে চাইছি আমাদের এপিসোডের সময় হ্যাঁ। চিন্তা করেন যে 49টি সংস্থা, এই ভারতের এই দুজন সাংবাদিক, তারা বলছে যে আর নামগুলো বলতে চায় না। একে তো হচ্ছে সময় নষ্ট হচ্ছে, দ্বিতীয়ত তাদের লজ্জারও একটি জায়গা। আজকে ভিডিওতে যে দুজনকে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে ভারতের গণমাধ্যমের সাংবাদিক। একজন হচ্ছেন অর্ক ভাদুরী, যিনি রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিক, আর একজন হচ্ছেন অর্ক দেব। মাশাআল্লাহ, ভালো লাগলো। তো দুজনই অর্ক। তো চলুন তাদের বাকি আলোচনাটুকু একটু শুনে নেই মন দিয়ে। তেমন কোনো নাম নেই যে নামটা নেই। হ্যাঁ, এবং কি ধরনের গুজব ছড়ানো হচ্ছে, এটা কিন্তু আমাদের হাসি পাচ্ছে না, আসলে আমাদের কষ্ট হচ্ছে, আমাদের যন্ত্রণা হচ্ছে এইটা ভেবে যে এই পশ্চিমবঙ্গের সাংবাদিক বরুণ সেনগুপ্ত, তিনি মুক্তিযুদ্ধ কভার করেছেন। আমাদের যন্ত্রণা হচ্ছে এই ভেবে যে এটা বিবেকানন্দ মুখোপাধ্যায়ের বাংলা। এই ধরনের সাংবাদিকতার আমরা দেখেছি, আমরা সেই গাছগুলোর ছায়ায় বড় হয়েছি। এখন আমরা দেখছি যখন ভারতের একটা ফার রাইট সরকার ক্ষমতায় রয়েছে এবং এরকম লাগাতার মিথ্যে কথা তারা প্রচার করে যাচ্ছেন, এবং চঞ্চল চৌধুরীর ঘটনাটা কিন্তু একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এর আরেকটা বিপদ আছে, এটা আমি বলতে চাই। দেখুন, বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে না এমনটা কিন্তু নয়, হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার তারা নিজেরাই বলেছে যে 5ই আগস্টের পর থেকে এখনো পর্যন্ত 88টা সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে এবং সেখানে 70 জন তারা গ্রেফতার হয়েছে, এবং তারা বলছেন যে এই গ্রেফতারি তারা আরো বাড়াতে তৎপর। তারা ব্যবস্থা নেবেন, এবারে নেবেন কি নেবেন না সেটা তাদের ব্যাপার, আমরা ক্লিন চিট দিতে পারি না, কিন্তু তারা এটা বলছেন। কিন্তু প্রবলেমটা কি জানেন, যখন আমরা ভারতীয় মিডিয়ায় একটার পর একটা ফেক নিউজ দেখছি, তখন আসলে বাংলাদেশের যে হিন্দুরা আক্রান্ত হচ্ছেন তাদের অবস্থাটা আরো ভালনারেবল হয়ে যাচ্ছে, তারা আরো সমস্যার মধ্যে পড়ছেন। অল্প কালকে আমি ট্রেনে অভিজ্ঞতা, সেখানে মানুষ যে খবরগুলির কথা বলে নিজেদের মধ্যে মতামত তৈরি করছেন এবং বিভিন্নভাবে বাংলাদেশকে দাগিয়ে দিচ্ছেন ইসলামিক রাষ্ট্র হিসেবে, সেই সবকটা তথ্যের বেসাতি আসলে মিথ্যে, কোনোটাই তথ্য না, সবকটাই গুজব। এবং ওই উন্মত্ত জনতাকে তুমি বোঝাতে পারবে না যে এটা তথ্য নয়। হ্যাঁ, আমি যেমন তোমার সামনে একটু যদি তুলে ধরি যে কি ধরনের মিথ্যে খবরগুলো বারবার প্রচারিত হয়েছে এই কয়দিনে। যেমন একটা গুজব যে হাসিনার পদত্যাগের পর তার ভুয়ো খোলা চিঠি পাওয়া যায়, এটার কোনো এই দাবির কোনো সত্যতা নেই। বলা হয় যে এক মুসলিম ব্যক্তি নিখোঁজ হয়ে গিয়েছে, তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার তাতে দায়ী। একদম মিথ্যে তথ্য। বলা হয় যে মোহাম্মদ ইউনিস হাসপাতালে ভর্তি। হ্যাঁ, এ তথ্যের কোনো সত্যতা নেই। এমনকি মোহাম্মদ ইউনিসের ছবি বলে একটা অন্য মানুষের ছবি দিয়ে দেওয়া হয়। আচ্ছা, বলা হয় যে বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলির ওপর থেকে ইমিডিয়েটলি সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইউনূস সরকার। এই তথ্যের কোনো ভিত্তি নেই। বলা হয় ট্রাম্প বিজয়ের পর মোহাম্মদ ইউনূস ফ্রান্সে পালিয়ে গিয়েছেন। এ তথ্যেরও কোনো বেসাতি নেই। আরেকটি তথ্য আমার অবশ্যই এখান থেকে বলা উচিত, যে বলা হয় যে পাকিস্তানের থেকে জাহাজে চট্টগ্রামে অস্ত্র আসছে। এই তথ্যের কোনো মানেই নেই। ওটা একটা বাণিজ্যিক জাহাজ পাকিস্তান থেকে চট্টগ্রামে এসেছিল, আসলে একটা চৈনিক জাহাজ। এছাড়া আমরা মনে রাখবো অর্ক, প্রতিমা বিসর্জনের একটি ছবি দেখিয়ে বলা হয় যে বাংলাদেশে কালী মূর্তি ভাঙা হচ্ছে। আসলে এটা ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানের সুলতানপুরের ঘটনা। এবং ঘটনা কি, যে কালী মূর্তির দৈর্ঘ্যটা বেশি হওয়ায় সেই মূর্তিকে প্রতিবার ঘর থেকে বের করে ওই দরজা থেকে বের করাটা একটা ইম্পসিবল টাস্ক। তাই মূর্তিটা প্রতিবার ভাঙা হয়, 12 বছর অন্তর অন্তর ওই মূর্তিটাকে বিসর্জনের ব্যবস্থা করা হয়। আরেকটা আমার মনে হয় যে রমেন রায়, এই ঘটনাটা কিন্তু আমাদের বলা উচিত। বলা হয় যে উনি নাকি চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী।
এবং মেরে আইসিইউতে ঢুকিয়ে এবং দেওয়া তাকে আইসিইউতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। যেমন আরেকটা তথ্য বলা হয় যে শ্যামলী পরিবহনের বাসে ভাঙচুর করা হয়েছে। এই তথ্যগুলোর কোনো কোনো ভিত্তি নেই। এবং আমি কালকেও দেখেছি ওই রমেন রায়ের কে নিয়ে কালকেও প্রচার করছে তামাম মিডিয়া। বক্তব্য হলো হাসপাতালে চিকিৎসাধীন যে ব্যক্তি, সে ব্যক্তি আদৌ চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী নয়। ফলে লাগাতার ভাবে বিশ্বাসকে খবর বলে চালিয়ে দেওয়া হচ্ছে, ধারণাকে তথ্য বলে চালিয়ে দেওয়া হচ্ছে। এবং আমার মনে হয় এটা সব সময় যে খুব ভেবেচিন্তে করা হচ্ছে তাও কিন্তু নয়, যে খুব একটা অপারেশন প্ল্যান ওপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে এমন নয়। প্রত্যেকে যে যার ব্যক্তিগত বিশ্বাসটাকে চালিয়ে দিচ্ছে। এবং এটা না, আমি সাংবাদিক হিসেবে নয় শুধু, আমি তো একজন ভোক্তা। না, আমি একজন সাবস্ক্রাইবার, বা আমি ইন্টারনেট খরচ করে দেখছি বা পয়সা দিয়ে খবরের কাগজটা কিনছি। ইন্ডিয়ান মিডিয়া তো আসলে আমাকে ঠকাচ্ছে, আমাকে সে মিথ্যে খবর বলছে, মিথ্যে খবর দেখতে বাধ্য করছে, সে আমাকে উত্তেজিত করে তোলবার জন্য আমার আবেগকে ব্যবহার করতে চাইছে। এগুলো প্লিজ বন্ধ হওয়া উচিত, প্লিজ বন্ধ করুন, এগুলো খুব খারাপ। এবং চঞ্চল চৌধুরীর ঘটনাটায় ইন্ডিয়ান মিডিয়া কার্যত নিজের ফেলা থুতু নিজে চাটতে বাধ্য হলো। অন্যগুলোর ক্ষেত্রে আমরা দেখছি যে কোনো ভুল স্বীকার নেই, ক্ষমা চাওয়া নেই, কিচ্ছুটি নেই। আমরা কিন্তু আমাদের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে ফেলছি। এই পর্যন্ত দুটো পয়েন্ট একটু কোট করতে চাই। প্রথমত হচ্ছে যে এই যে দুজন সাংবাদিক, তারা একটি কথা বলেছেন যে আমরা যন্ত্রণায় ভুগছি, কারণ ভারতের যে সার্বভৌমত্ব, তিনি কয়েকজনের নাম মেনশন করেছেন, সেখানে তাদেরকে এই বর্তমানের এই মিথ্যা প্রচারকারী, গুজবকারী যে গণমাধ্যমগুলো রয়েছে, তারা তাদেরকে ছোট করলো। আর ঠিক সেই যন্ত্রণাটাই এরা পাচ্ছে। ভারতের সবাই খারাপ, সব সাংবাদিক ওই ময়ূখের মতো উন্মাদ, ব্যাপারটা কিন্তু তা নয়। এরাও কিন্তু সাংবাদিক। তার উপরে এরাই আজকে নিজ দেশের হয়ে আরো দুটো কথা বলেছেন। তা হচ্ছে যে ভারতের এই গণমাধ্যমগুলো আমাদেরকে ঠকাচ্ছে, কারণ আমরা যদি ভোক্তার জায়গা থেকে চিন্তা করি, আমরা এমবি খরচ করে সাবস্ক্রাইব করেছি, আমার সময় ব্যয় করে আমি একটি খবর দেখছি, অথচ যে খবরগুলো পুরোটাই মিথ্যে। যার কারণে এই সাংবাদিকরা নিজেদের বিবেকের জায়গা থেকে তারা এই গণমাধ্যমগুলোকে আহ্বান করছে যে আপনারা প্লিজ এই অপপ্রচার বন্ধ করুন। তো চলুন পরের পাঠটুকু শুনে আসি। অর্ক 243-244 বছরের সংগঠন ভারতীয় মিডিয়া। তো আমরা মনে হয় যে আমাদের এই সুদীর্ঘ ইতিহাসের সঙ্গেই আমরা সব থেকে বড় তঞ্চকতাটা করছি। এমনকি একটা খবর আমি দেখলাম যে ওই খবর মানে মিথ্যে খবর, যে চীনের সহায়তায় চিকেন নেকের কাছে বাংলাদেশ একটা সৈন্য ঘাঁটি করছে। এ তথ্যেরও কিন্তু কোনো বেসাতি নেই অর্ক। এবং এই রিউমার স্ক্যানার এরা কিন্তু এটা তুলে ধরেছে। ফলে ভারতীয় মিডিয়া এই কয়েকদিনে নিজের ক্রেডিবিলিটি নষ্ট করলো পুরোপুরি। এবং সব থেকে বড় কথা, মানুষের মনে ভয়ঙ্কর ভাবে ঘৃণার বিষ ভারতীয় মিডিয়া ইনজেক্ট করে। এবং আমরা ঠিক সেই কাজটাই করছি যেটা রবিশ বলেছেন, যে কিছু কিছু যুদ্ধ লড়তে হয় যেটা হয়তো জেতার মতো নয়, কিন্তু তবু লড়তে হয়, কারণ কেউ একজন ছিল যারা লড়েছিল বলে। এই লড়াইটা আমি এবং অর্ক এবং আমাদের মতো আরো অনেকে আমরা লড়তে চাইছি, যে আমরাও ভারতের অংশ, কিন্তু আমরা ঘৃণায় বিশ্বাস করি না। এই পর্যন্ত এক কথায় স্যালুট এই দুই অর্ক দাদাকে, যারা সাংবাদিক, যারা হচ্ছেন এভাবে লড়াই করছেন যে না, তোমরা মিথ্যা প্রচার বন্ধ করো, কারণ আমরা মিথ্যার পক্ষে না, আমরা ঘৃণায় বিশ্বাসী না, আমরা শান্তি চাই, সত্যকে তুলে ধরতে চাই। আরো একবার স্যালুট জানাচ্ছি এরকম সত্যের পূজারী ভারতীয় সে সমস্ত নাগরিকদের। অনেকে প্রশ্ন করছেন যে 4 দিনে কলকাতা দখল হয়ে যাবে, এই ধরনের কথা বলে ঢাকায় মিছিল হয়েছে। হাস্যকর কাজ, উন্মাদের কাজ, প্রলাপ, ওগুলো প্রলাপ। কিন্তু একই সঙ্গে আমরা একবার কি ভেবে দেখবো না, একটা প্রথম সারির নিউজ চ্যানেলে একজন অ্যাঙ্কার, তিনি নানা রকম অঙ্গভঙ্গি করে চট্টগ্রাম ভারতের সঙ্গে নিয়ে আসা উচিত, চট্টগ্রাম দখল করে নেওয়া উচিত, এই ধরনের কথা তিনি বলছেন। কলকাতার রাস্তায় মিছিল হচ্ছে কুমিল্লা দখল করে নেওয়া হবে বলে। আমরা যেমন বাংলাদেশের যে অর্বাচীন লোকজনের কাজকর্মের চরম নিন্দা করছি, একই সঙ্গে একজন ভারতীয় হিসেবে আমার শুভেন্দু অধিকারীর কথাবার্তা অত্যন্ত প্রবলেমেটিক বলে মনে হচ্ছে। কেন আমরা এই ধরনের
হাওয়া বেলুনে আসলে গ্যাস দিয়ে যাব, বা এই ধরনের, এই বেলুন তো ফুটো হবেই। অসংখ্য ধন্যবাদ এই দুই অর্ক দাদাকে এত সুন্দরভাবে তথ্য প্রমাণের ভিত্তিতে এই বিষয়গুলোকে তুলে নিয়ে আসার জন্য। সবসময় আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করি, প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করি, সত্যকে তুলে ধরার চেষ্টা করি। সেটা হয়তো অনেকটাই অনেকের কাছে মনে হয় যে আমি নিজ দেশের হয়ে নিজের কথা বলছি, কিছুটা হয়তো কিছু অন্যরকম। কিন্তু আজকে যে বিষয়টি তুলে ধরলাম সেটি কিন্তু আমার মুখের বলা কথা নয়, আমি কোনো তথ্য প্রমাণ তুলে ধরিনি, বরং ভারতীয় গণমাধ্যমের দুজন সাংবাদিক তারাই তাদের দেশের এই অপকর্মগুলোকে সুন্দরভাবে তুলে ধরেছেন। আমি আমাদের বাংলাদেশের 18 কোটি প্লাস জনগণের পক্ষ থেকে অনেক অনেক স্যালুট, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে। এরকম যারা ভারতীয় হয়েও নিজ দেশের এই ভুলগুলোকে তুলে ধরছেন, সত্যকে তুলে ধরছেন, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন, আর একই সাথে এই সাম্যের গান আপনারা আমাদের সাথে সুর মিলিয়ে গাইছেন। অনেকে বলে থাকেন আমাকে যে আমি ভারত বিদ্বেষী কিনা। ট্রাস্ট মি, কেন আমি একটা দেশের বিদ্বেষী হতে যাব? কিন্তু যখন একটি দেশ আগ বাড়িয়ে এসে এভাবে আমার দেশ সম্পর্কে মিথ্যে বানোয়াট কথাগুলো বলে গুজব ছড়ায়, আর তার কারণে আমার নিজ দেশের অভ্যন্তরে থাকা বিভিন্ন সম্প্রদায়ের লোকজনের মধ্যে এক ধরনের কোন্দল সৃষ্টি হয়, অরাজকতা সৃষ্টি হয়, সেটা নিশ্চয়ই আমরা দেশের মানুষে কোনোভাবেই আশা করতে পারি না। আর তখনই আমাদের প্রয়োজন হয় সত্যকে সামনে সুন্দরভাবে তুলে ধরার। আর সে কাজটাই আমরা যেমন কিছু মানুষ করে যাচ্ছি, একই সাথে ভারতের এই গণমাধ্যম কর্মীরাও করে যাচ্ছে। এ থেকে প্রমাণিত হয় যে ভারতের সকল সাংবাদিক উন্মাদ নয়, পাগল নয়, মাথা মোটা নয়, তারা গোবর খাওয়া মাথা দিয়ে কাজ করে না, বরং তারা সত্যের সাথে পথ চলে, তারা সত্যকে সুন্দরভাবে তুলে ধরে। সর্বশেষ আরো একবার স্যালুট জানাচ্ছি আপনাদের, এরকম যারা সত্যের পথের পথিক। তো আজকে আর কথা বাড়াবো না, আল্লাহ সবাইকে অনেক অনেক ভালো রাখুক, হেফাজতে রাখুক, সবাইকে সহি বুঝদান করুক, সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।